আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা মাত্র প্রতিবাদের মুহূর্ত কিভাবে একটা গোটা জাতির ভাগ্য বদলে দিতে পারে? আজ আমরা ঠিক সেরকমই দুটো যুগান্তকারী আন্দোলনের গভীরে যাব। দুটোই বাঙালি সংগ্রাম, একই মাটি থেকে উঠে আসা, কিন্তু তাদের পথ দুটো সম্পূর্ণ ভিন্ন। জাতির জন্ম দিয়েছিল, কিন্তু কিভাবে? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। একটা জাতির পরিচয়, ব্যাপারটা আসলে কি? এটা কি শুধু একটা পতাকা বা একটা দেশের মানচিত্র, নাকি এর শেকড় আরও অনেক গভীরে? বেশিরভাগ সময়ই দেখা যায় একটা জাতির আসল পরিচয়টা লুকিয়ে থাকে তার একসাথে করা সংগ্রাম আর প্রতিবাদের গল্পগুলোতে। আজ আমরা ঠিক সেই রকমই একটা গল্প শুনব। তো আমরা প্রথমে দেখব এই দুটো আন্দোলনের আগুনটা ঠিক কোথা থেকে জ্বলে উঠেছিল। এরপর আমরা জানব তাদের লক্ষ্য কী ছিল আর কারা এতে অংশ নিয়েছিল। আর সবশেষে আমরা দেখব কিভাবে একটা আন্দোলন বিভাজনের জন্ম দিল আর অন্যটা অবিশ্বাস্য একতার। চলুন শুরু করা যাক। আমাদের গল্পের মঞ্চ কিন্তু একটাই, বাংলা। কিন্তু এই একই মাটিতে দুটো ভিন্ন সময় জন্ম নিয়েছিল দুটো শক্তিশালী আন্দোলন। একদিকে ১৯০৫ সালের স্বদেশী আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে, আর অন্যদিকে তার প্রায় ৫০ বছর পর ১৯৫২ সালের ভাষা আন্দোলন। দুটোই ছিল বাঙালির আত্মপরিচয়ের লড়াই, কিন্তু তাদের পথ আর ফলাফল ছিল একদম আলাদা। যে কোনো বিপ্লবের পেছনেই কিন্তু একটা স্ফুলিঙ্গ থাকে, মানে এমন একটা ঘটনা যা ঘুমন্ত একটা জনতাকে এক মুহূর্তে জাগিয়ে তোলে। তাহলে স্বদেশী আর ভাষা আন্দোলনের ক্ষেত্রে সেই স্ফুলিঙ্গগুলো কি ছিল? কি এমন ঘটেছিল যে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল? দুটো আন্দোলনের মূলে ছিল দুটো আলাদা আঘাত। ১৯০৫ সালে আঘাতটা এসেছিল বাংলার মানচিত্রের উপর, একটা ভৌগোলিক বিভাজন। আর ১৯৫২ সালে আঘাতটা এলো একেবারে বাঙালির মুখের ভাষার উপর, একটা সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা। তার মানে ব্যাপারটা পরিষ্কার। ১৯০৫-এ ব্রিটিশরা প্রশাসনিক কারণ দেখিয়ে বাংলাকে রাজনৈতিকভাবে ভাগ করে দিল, আর ঠিক তার ৪৭ বছর পর পাকিস্তানি শাসকরা উর্দুকে রাষ্ট্রভাষা করে বাঙালির সাংস্কৃতিক পরিচয়টাই মুছে দিতে চাইল। একটা ছিল মাটির বিভাজন আর অন্যটা মুখের ভাষার। এই কথাটা একবার দেখুন, এটা কিন্তু কোনো অনুমান নয়, এটা ব্রিটিশদের নিজেদের মুখের কথা। তারা একদম খোলাখুলি স্বীকার করছে যে বঙ্গভঙ্গের আসল উদ্দেশ্য ছিল বাঙালির শক্তিকে ভেঙে দেওয়া। এটা কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, বরং ছিল একটা ক্যালকুলেটেড রাজনৈতিক চাল, তাদের সেই বিখ্যাত ভাগ করো আর শাসন করো নীতির একটা নিখুঁত উদাহরণ। আচ্ছা, আন্দোলন তো হলো, কিন্তু কারা ছিলেন এই প্রোটেস্টগুলোর পেছনে? ঠিক কিসের জন্য তারা লড়ছিলেন? দুটো আন্দোলনের লক্ষ্য আর অংশগ্রহণকারীদের পরিচয়টা জানলেই তাদের চরিত্রের আসল পার্থক্যটা আমরা বুঝতে পারব। দুটো আন্দোলনের চরিত্রের মধ্যে আকাশ-পাতাল তফাৎটা এখানেই স্পষ্ট হয়ে যায়। দেখুন, স্বদেশী আন্দোলনের লক্ষ্য ছিল রাজনৈতিক, বঙ্গভঙ্গ বাতিল করা, কিন্তু এর ভেতরে হিন্দু পুনর্জাগরণবাদের একটা শক্তিশালী প্রভাব ছিল। অন্যদিকে ভাষা আন্দোলন ছিল সম্পূর্ণ অন্যরকম। এর লক্ষ্য ছিল সাংস্কৃতিক, ভাষার অধিকার প্রতিষ্ঠা করা, আর এর চরিত্র ছিল পুরোপুরি ধর্মনিরপেক্ষ, যা সব ধর্মের বাঙালিকে এক ছাতার তলায় নিয়ে এসেছিল। সংখ্যাটা একবার ভাবুন, ৫৫%। পাকিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ বাঙালি, অথচ তাদের মাতৃভাষাকে অস্বীকার করে একটা সম্পূর্ণ ভিন্ন ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছিল। এই একটা পরিসংখ্যানই কিন্তু পুরোটা বোঝার জন্য যথেষ্ট যে এই সিদ্ধান্তটা আসলে বাঙালির অস্তিত্বের উপর কত বড় একটা আঘাত ছিল। আর এই দুটো আন্দোলন সময়ের সাথে সাথে নারী শক্তির বিবর্তনের এক অসাধারণ গল্প বলে। স্বদেশী আন্দোলনে নারীরা মূলত ঘর থেকে বিদেশি পণ্য বয়কট করে প্রতিবাদ জানিয়েছিলেন, আর ১৯৫২-তে এসে তারা সব বাধা ভেঙে একেবারে রাস্তায় নেমে এসেছিলেন, মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। মানে যা ছিল নীরব প্রতিরোধ, তা হয়ে উঠেছিল সরব নেতৃত্ব। সব আন্দোলনেরই তো একটা প্রভাব থাকে, তাই না? কিছু আন্দোলন জাতিকে এক করে, আর কিছু রেখে যায় গভীর বিভাজনের ক্ষত। স্বদেশী আন্দোলনের পরিণতি ছিল বলতে গেলে দ্বিতীয়টার মতো। চলুন দেখি কিভাবে এই আন্দোলনটা অজান্তেই বাঙালির মধ্যে একটা বিভেদের দেয়াল তুলে দিয়েছিল। ব্যাপারটা বুঝতে হলে তৎকালীন পূর্ববঙ্গের মুসলিমদের দিক থেকে একটু ভাবতে হবে। তাদের জন্য বঙ্গভঙ্গ ছিল একটা নতুন সুযোগ, নিজেদের ভাগ্য গড়ার একটা সম্ভাবনা। তাই যখন মূলত হিন্দু জমিদার আর মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলো, তারা ভাবল এটা তাদের অগ্রগতির পথে বাধা। ফল যা হলো তা হলো এক গভীর সাম্প্রদায়িক বিভাজন। এক ভাইয়ের আন্দোলন অন্য ভাইয়ের মনে সন্দেহের জন্ম দিল, আর এর পরিণতি ছিল সুদূর প্রসারী।
স্বদেশী আন্দোলনের প্রতিক্রিয়ায় নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য ১৯০৬ সালে ঢাকার মাটিতেই জন্ম নিল অল ইন্ডিয়া মুসলিম লীগ। কি আশ্চর্য এক পরিহাস, তাই না? যে আন্দোলনটা বাংলাকে এক রাখতে চেয়েছিল, সেটাই এমন এক রাজনৈতিক শক্তির জন্ম দিল যা শেষ পর্যন্ত ভারত ভাগের পথে এগিয়ে গেল। স্বদেশী আন্দোলন যেখানে বিভেদের প্রাচীর গড়েছিল, ভাষা আন্দোলন ঠিক তার উল্টোটা করল, সেই প্রাচীরটাকেই ভেঙে দিল। চলুন দেখি কিভাবে ভাষার সংগ্রাম ধর্মবর্ণ নির্বিশেষে সব বাঙালিকে এক সুতোয় গেঁথে ফেলেছিল। এই প্রথমবার পূর্ব বাংলার মানুষ ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এক হল। ভাষার জন্য এই সংগ্রাম তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পশ্চিম পাকিস্তানের চাপিয়ে দেওয়া ধর্মীয় জাতীয়তাবাদ আসলে তাদের জন্য নয়। আর এখান থেকেই জন্ম নিল এক নতুন ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের, যার ভিত্তি ছিল ভাষা আর সংস্কৃতি, ধর্ম নয়। তার মানে ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, এটা ছিল একটা নতুন জাতির অঙ্কুরোদ্গম। এই আন্দোলনেই সেই বীজটা বুনেছিল যা থেকে ধীরে ধীরে জন্ম নেয় একটা ধর্মনিরপেক্ষ বাঙালি পরিচয়, এবং যা শেষ পর্যন্ত ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ হিসেবে পূর্ণতা পায়। তো এত আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই দুটো ঐতিহাসিক আন্দোলন থেকে বাঙালি পরিচয়ের দুটো কেমন ভিন্ন রূপ তৈরি হল। চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। একদম সহজ করে বললে আমরা বাঙালি পরিচয়ের দুটো সম্পূর্ণ ভিন্ন ছবি দেখতে পাই। স্বদেশী আন্দোলনের বাঙালি পরিচয়টা ছিল মূলত ভৌগোলিক আর ধর্মীয় পরিচয়ে বাঁধা। অন্যদিকে ভাষা আন্দোলন এক নতুন, সবাইকে নিয়ে চলা এক বাঙালি পরিচয়ের জন্ম দিয়েছিল, যার মূল ভিত্তি ছিল ভাষা আর সংস্কৃতি, যা সব ধর্মের মানুষকে আপন করে নিয়েছিল। এই ইতিহাস কিন্তু শুধু অতীতের গল্প নয়, এটা আমাদের বর্তমানেরও প্রতিচ্ছবি। আজও পৃথিবীর নানা প্রান্তে মানুষ তাদের ভাষা আর সংস্কৃতির জন্য লড়ছে, ঠিক যেমনটা বাঙালিরা করেছিল। স্বদেশী আর ভাষা আন্দোলন আমাদের এই শক্তিশালী বার্তা দেয় যে আত্মপরিচয়ের সংগ্রামই একটা জাতির জন্ম দিতে পারে, আবার তার মধ্যে বিভেদও তৈরি করতে পারে। প্রশ্ন হল, আমরা ইতিহাস থেকে কোন শিক্ষাটা নেব?